আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকের টপিক হচ্ছে আমাদের এনকোডার এবং ডিকোডার। এখন এনকোডার ডিকোডার জিনিসটা কি? সাধারণত আমরা কম্পিউটারের মধ্যে দেখে থাকি, একটা কম্পিউটারের মধ্যে আমরা কিবোর্ডে এ প্রেস করি, মনিটরে এ চলে আসে। এবং অনেক সময় দেখতে পারি যে আমরা তো জানি যে কম্পিউটারের মধ্যে প্রসেসর যেটা আছে সেটা কিন্তু আমাদের বাইনারি সংখ্যা পড়ে, অর্থাৎ 0 এবং 1। এই যে কিবোর্ড থেকে যে প্রসেসরে যায়, প্রসেসর থেকে আবার যে মনিটরে যায়, এই মাধ্যমটাই হচ্ছে আমাদের এনকোডার ডিকোডার। চলো আজকে আমরা দেখবো এনকোডার ডিকোডার কিভাবে করতে হয়। তো প্রশ্ন করা হয় এনকোডার কি? এনকোডার হচ্ছে যে বর্তনীর সাহায্যে মানুষের বদগম্য ভাষাকে মেশিন যন্ত্র বা কম্পিউটারের বদগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। অর্থাৎ যেখানে 2 টু দি পাওয়ার n তম ইনপুট দিলে n তম আউটপুট পাওয়া যায় তাকে আমরা এনকোডার বলবো। এখানে আমরা বলতে পারি আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয়। চলো আমরা দেখবো এনকোডারের ব্লক ডায়াগ্রাম কেমন হয়। সাধারণত এখানে আমি প্রথমেই বললাম যেখানে 2 টু দি পাওয়ার n তম ইনপুট দিলে n তম আউটপুট পাওয়া যাবে। তো মনে করো আমি 2 এর উপর n তম ইনপুট দিলাম, তাহলে আমরা আউটপুট কি পাবো? n তম আউটপুট পাবো। এখন পরীক্ষা তোমাকে এটাও বলতে পারে যে n এর মান 3 ধরে নাও বা n এর মান 2 ধরে নাও। তো আমরা এখন n এর মান 2 ধরে দেখবো যে এনকোডার কিভাবে হয়। যদি আমি n এর মান 2 ধরে নেই তাহলে আমাদের অবশ্যই 4টি ইনপুট হয়ে যাবে। তাহলে একটা বক্সে আমাদের 4টি ইনপুট হবে এবং n এর মান যেহেতু আমরা 2 ধরেছিলাম এজন্য আমাদের দুটি আউটপুট হবে। তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি এখানে D0, D1, D2 এবং D3। জরুরি না যে D1 D2 ধরতে হবে তোমাকে, তুমি D এর পরিবর্তে যে কোনো তথ্য তুমি ধরতে পারবা, কিন্তু তার সাথে তোমাকে 0 1 2 এগুলা অ্যাড করে রাখতে হবে। ঠিক একই ভাবে এখানে আমরা আউটপুট লিখে দিলাম A এবং B। আমি প্রথমে বললাম যে মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হচ্ছে এনকোডারের কাজ। ঠিক আছে, যেখানে 2 টু দি পাওয়ার n তম ইনপুট দিলে n তম আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, এখানে কিন্তু দেখো আমি 2 এর উপর যদি 2 দেই তাহলে আমার এরকম হয়ে যেতে পারে না যে 4 2 2, অথবা আমি বলতে পারি না 8 2 3। তো এই ধরনের যদি কোনো জায়গায় কোশ্চেন লেখা থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে তোমাকে এনকোডার করতে বলছে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি ইনপুট আছে, 2টি আউটপুট আছে। তো আমরা সারি নির্ণয় করার সূত্র জানতাম 2 টু দি পাওয়ার n প্লাস 2 দিতাম। 2 এর উপর 2 দিলে কত হচ্ছে 4, 4 সাথে 2 যোগ করলে কত হবে 6, অর্থাৎ আমাদের 6টি সারি হবে। আর কলাম হবে কয়টি? বক্সের ইনপুট এবং আউটপুটের সমষ্টি হচ্ছে আমাদের কলাম সংখ্যা। অর্থাৎ এখানে 4টি ইনপুট আছে, তো 4টি ইনপুটের কাজ করব এবং 2টি আউটপুট, তাহলে টোটাল আমাদের 6টি কলাম হবে এবং 6টি সারি হবে। দেখো আমরা কিভাবে করছি সেটা। এখন আমাদের 6টি সারি এবং 6টি কলাম আমাদের হয়ে গিয়েছে। তো ইনপুট যেহেতু আমাদের ছিল এখানে, তো প্রথমে আমি লিখে দিলাম ইনপুটের বক্স ইনপুট। ঠিক একই ভাবে আমরা এখানে লিখতে পারবো আউটপুট, তাই না? তো ইনপুট আউটপুট আমরা পেয়ে গেছি। এখন ইনপুটের মানটা লিখে দেই D0, D1, D2, D3। আর আউটপুটে আমরা পেয়ে যাচ্ছি A এবং B। জরুরি না যে A B লিখতে হবে, যে কোনো মান তুমি লিখতে পারবা D বর্তিত। আমরা সংজ্ঞায় যেহেতু বলেছিলাম মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা, তো মেশিন এবার কোন দিকে আছে? মেশিন এবার আমাদের আউটপুটের দিকে আছে। আর আমরা জানি মেশিন শুধুমাত্র 0 1 করে কাউন্ট করে। তাহলে আমরা এখানে আউটপুটে এবার মেশিনের সংজ্ঞা যেটা, তাহলে এবার আমরা আউটপুটে মেশিনে যেটা ভাষা আছে সেই ভাষাটা লিখবো। তো মেশিন ভাষা কি ছিল? 0 1 0 1। এবং তারপরে আমরা কি জানি সামনে দিয়ে গেলে কি করতে হয়? 0 0 1 1 করে আমাদেরকে মানটা বসাতে হয়। ঠিক আছে, মানটা আমরা বসা দিলাম। এখন আমাদেরকে ইনপুটের ঘরে কোনাকুনি ভাবে 1 বসাতে হবে, অর্থাৎ প্রথম ঘরের প্রথম বক্সে, দ্বিতীয় ঘরের দ্বিতীয় বক্সে, তৃতীয় ঘরের তৃতীয় বক্সে এবং চতুর্থ ঘরের চতুর্থ বক্সে মানটা আমরা 1 বসাই দিব। বসানোর পর বাকি যে বক্সগুলো আছে সেগুলোকে আমরা 0 বসাবো। তাহলে দেখো খুব সহজে কিন্তু তুমি এনকোডারের সত্যক সারণী করতে পারছো। আমি আবার যদি বলি একটু, মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হচ্ছে এনকোডারের কাজ। তো মেশিন যেহেতু আউটপুটে ছিল, তোমাকে এখানে আউটপুটে 0 1 0 1 করে তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, যে এনকোডারে ইনপুট সংখ্যা বেশি হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে পারো। এনকোডারে ইনপুট সংখ্যা বেশি হয়। দেখো এনকোডারে কিন্তু ইনপুট সংখ্যা বেশি আছে না? আচ্ছা, পরীক্ষায় কিন্তু তোমার এটা দেওয়া থাকতে পারে, তোমাকে অ্যানসার কিন্তু এটা করতে হবে। অ্যানসার করার সময় তোমাকে কিন্তু এটা অতিরিক্ত ভাবে দিতে হবে না, ঠিক আছে? বা উদ্দীপক অনেক সময় এটাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে না? তো তোমাকে এটা দেখে ভিত্তি করে অ্যানসারটা করতে হবে। তো আমরা ছত্র সারণী করে নিলাম। ছত্র সারণীটা কিভাবে করলাম? আমরা আউটপুটে 0 1 0 1 0 0 1 1 করে আমরা মানটা বসাই দিলাম। বসা দেওয়ার পর কোনাকুনি ভাবে আমরা 1 বসাই দিলাম। বাকি যে বক্সগুলো ফাঁকা ছিল সেগুলোকে আমরা 0 দ্বারা ফুলফিল করলাম। প্রত্যেকটা সত্যক সারণী থেকে একটা আউটপুটের মান বের করতে হয়। তো এখানে আউটপুটে কি আছে? A আর B। তাহলে আমি এবার A এবং B এর মানটা বের করব। তো আমাদের আউটপুটে A একটা মান আছে এবং B একটা মান আছে। তো এই দুটোর মান আমরা যদি বের করি, কাদের মান বের করব? যে মানগুলো অ্যাক্টিভ আছে। আমি আবার বলছি কাদের মান বের করব? আমরা যেসব মান অ্যাক্টিভ আছে। এখানে আমি A এর মান যদি বের করতে যাই, A এর মান এখানে অ্যাক্টিভ আছে। এখন এই মানটা কোথায় অ্যাক্টিভ আছে? এই ঘরে অ্যাক্টিভ আছে। এটার নাম কি আছে? এটার নাম হচ্ছে D2। তাহলে আমরা লিখে দিলাম A = D2। এবং আমরা আগেও বলেছিলাম
যে উপরে অথবা নিচে গেলে আমাদের প্লাস করতে হয়। তো এখন এরপর তো আর কোনো এখানে অ্যাক্টিভ নেই, তাহলে এটার কাজ তো শেষ হয়ে গেল। এখন আমাকে নিচের দিকে নামতে হবে, নিচে নামলে আমি এখানে মানটা দেখতে পাচ্ছি। এখন এটা মান কোথায় অ্যাক্টিভ আছে? এখানে অ্যাক্টিভ আছে। তো এটার নাম কি আছে? D3। তাহলে আমি বলতে পারি A ইকুয়াল D2 প্লাস D3। এখন ঠিক একই ভাবে আমরা যখন বি এর ঘরে গেলাম, বি এর ঘরে আমি দেখতে পাচ্ছি প্রথমে এখানে অ্যাক্টিভ আছে, তো এটার মান কি আছে? D1। তো আমি লিখে দিই B ইকুয়াল D1, তারপর নিচে নামলে প্লাস। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে D3। অর্থাৎ D3 এর ঘরে দুটো মান অ্যাক্টিভ আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম D3। তুমি দেখতে পারবা D0 এর কিন্তু কোনো মান এখানে কিন্তু অ্যাক্টিভ নেই। যদি আমার কোনো মান যদি এখানে অ্যাক্টিভ থাকতো তাহলে আমি এখান থেকে নিতাম D0, কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ নেই। আমি আবার বলছি, যে মানগুলো অ্যাক্টিভ আছে, যেমন এর ঘরে এই মানটা অ্যাক্টিভ ছিল, এটার মান অ্যাক্টিভ ছিল এখানে D2, তারপরে লিখে দিলাম D2। তারপর এখান থেকে নিচে নামলাম, লিখলাম প্লাস D3। ঠিক একইভাবে বি এর ঘরে আসলাম, এখানে একটি D1 প্লাস D3। যদি আমাদের এখানে মান অ্যাক্টিভ থাকতো তাহলে আমি কি লিখতাম? D0 লিখতাম। তাহলে আমরা সত্য সারণী থেকে একটা মান পেয়ে গিয়েছি। এখন এই মানের মধ্যে তোমাকে দেখতে হবে কোন কোন চলক এখানে ব্যবহার করা আছে, অর্থাৎ ইকুয়ালের ডান সাইডে কোন কোন মান ব্যবহার করা আছে। ঠিক আছে না? আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি মান দেওয়া ছিল আমাদের। যে মানগুলো দেওয়া আছে তাদের আমাকে লাইন কাটতে হবে। অর্থাৎ ছিলাম D1, D2 এবং D3 এর মান টেনে দেওয়া আছে, টেনে দিলাম। ঠিক আছে না? তারপর কি বলছে দেখো তো তুমি, D2 আর D3 এর মধ্যে কিসের সম্পর্ক? D2 এবং D3 এর মধ্যে আমাদের যোগের সম্পর্ক। তা আমি D2 এর একটা লাইন টানলাম, D3 এর একটা লাইন টানলাম, এবং এদের মধ্যে যোগ যেহেতু করে দেওয়া ছিল আমি যোগ করে দিয়েছি। ঠিক আছে? এখন ঠিক একই ভাবে দেখো বি এর ঘরে কি করে দেওয়া আছে? D1 এবং D3 এর মধ্যে কি সম্পর্ক আছে? যোগের সম্পর্ক আছে। তো আমি কি করব, আবার D1 এবং D3 এর মধ্যে যোগের সম্পর্ক যেহেতু ছিল, তো আমরা জানি যোগের জন্য অর গেট কাজ করে, তো আমরা এখানে লিখে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল এ এর মান, এটা হয়ে গেল আমাদের বি এর মান। আশা করা যায় এতটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি যদি বলি এনকোডার কি? যে বর্তনীর সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে মেশিন যন্ত্র বা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, তাকে এনকোডার বলে। যেখানে টু টু দি পাওয়ার এন তম ইনপুট দিলে এন তম আউটপুট পাওয়া যায়। দেখো আমরা টু টু দি পাওয়ার এন তম ইনপুট দিলাম, এন তম আউটপুট পাওয়া যায়। ঠিক আছে না? এখন এখান থেকে আমরা সত্য সারণী করলাম, তো আমরা জানি যেহেতু এখানে 4টি ইনপুট ছিল, তো 4টি ইনপুটের বক্স করলাম, এবং 2টি আউটপুট ছিল, তো 2টি আউটপুট করে দিলাম। এবং আউটপুটে যেহেতু মেশিন ভাষা ছিল, তাহলে আমরা 0101 0011 করে লিখলাম। যদি 3 চলক থাকতো, তো এখানে সি এর ঘরে লিখতাম 0101, তারপর লিখতাম 0011, তারপর এর ঘরে 4টা 0 4টা 1 করে আমরা মানটা বের করতাম, এবং ঠিক আউটপুটে আমরা ইনপুটে যে হয়েছিল কোনাকুনি ভাবে আমরা 1 বসাই দিতে পারতাম। আশা করা যায় এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। এখন এখান থেকে যে মানটা আমরা বের করেছি, সেটা হচ্ছে সমীকরণ যেটা বের করেছি, সেটা হচ্ছে এ এবং বি এর মানটা বের করলাম। বের করার পর তোমাকে চিত্র বানাইতে হয়েছে। ঠিক আছে? এখন অনেকে প্রশ্ন করবে, স্যার আমরা তো D0 কোনো মানের কলাম কেটিনি, কারণ D0 কোনো মানের প্রয়োজন ছিল না। যদি D0 কোনো মানের প্রয়োজন হতো, তাহলে আমরা কিন্তু সেখানকার কলামও কাটতাম। আশা করা যায় এতটুকু বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের এনকোডার। এখন চলো আমরা দেখব ডিকোডার কিভাবে করতে হয়। ঠিক আছে? এনকোডারের অপোজিট হচ্ছে ডিকোডার। তো এনকোডার আমরা কি বলেছিলাম? এনকোডারের ইনপুট সংখ্যা বেশি হয়, তাহলে ডিকোডার কি হবে? আউটপুট সংখ্যা বেশি হবে। হ্যাঁ, চলো আমরা দেখব কিভাবে ডিকোডার করতে হয়। আমরা দেখব ডিকোডার। ডিকোডার কি আছে? যে বর্তনীর সাহায্যে মেশিন যন্ত্র বা কম্পিউটার এর বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, তাকে ডিকোডার বলে। যেখানে এনতম ইনপুট দিলে টু টু দি পাওয়ার এনতম আউটপুট পাওয়া যায়। আশা করা যায় সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তাই এখানে বলতে পারে না যে 2 to 4 2 to 4 ব্যাখ্যা করো, অথবা বলতে পারে 3 to 8 ব্যাখ্যা করো। যখনই এরকম প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে বুঝে নিতে হবে এখানে তোমাকে ডিকোডার করতে বলেছে। আশা করা যায় বুঝতে পেরেছি। আমরা দেখব ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। আমি প্রথমেই বললাম, যেখানে n তম ইনপুট দিলে, অর্থাৎ একটা বক্সের মধ্যে আমরা n তম ইনপুট প্রবাহ করব, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n তম আউটপুট পাবো, তাই না? আমরা যদি n তম ইনপুট দিই, তাহলে আমরা কি পাবো? 2 টু দি পাওয়ার n তম আউটপুট পাবো। এখানে আমি যদি n এর মান 2 ধরে নেই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে n এর মান 2 হলে এখানে দুটি ইনপুট হবে এবং 4টি আউটপুট হয়ে যাবে। ঠিক আছে? এখন n এর মান ধরে নিলাম আমি, a এবং b ধরে নিলাম দুটি ইনপুট, তাহলে আউটপুটে কি হচ্ছে? আমরা লিখে দিলাম D0 D1 D2 D3। চাইলে তুমি, আমি আগেও বলেছিলাম, যে কোনো মান তুমি ধরতে পারবা, এবং মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এনকোডারে ইনপুট সংখ্যা বেশি হয়। ঠিক আছে? এটা মনে রাখার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এনকোডারে ইনপুট সংখ্যা বেশি হয়। তুমি যদি এটা মনে রাখতে পারো, তুমি এনকোডার ডিকোডার খুব সহজেই তুমি করতে পারবা। আচ্ছা, এখন এখানে আমি দেখতে পাচ্ছি দুটি ইনপুট 4টি আউটপুট। তাহলে আমি আগেও বলেছিলাম কলাম নির্ণয় করার সূত্র হচ্ছে ইনপুট এবং আউটপুটের সমষ্টি। তাহলে আমাদের 4টি হয়ে গিয়েছে। এবং সারি নির্ণয় করব কি হবে? 2 টু দি পাওয়ার n প্লাস 2। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে
6টি সারি এবং 6টি কলাম হয়ে যাবে, ঠিক আছে না? তো আমরা 6টি সারি যদি আমরা করতে যাই, আমরা এখানে 6টি সারি করছি। এখন 6টি সারি এবং 6টি কলাম করে ফেলেছি। এখন এখানে প্রথমে আমরা ইনপুটের বক্সটা লিখে দিই ইনপুট, পরে আমরা লিখছি আউটপুট। এখন এখানে ইনপুটে আমি এ বি, আউটপুটে লিখে দিই D0, D1, D2 এবং সর্বশেষে D3 লিখে দিলাম। তো যেহেতু এখানে প্রথমে বলা ছিল যে বর্তনীর সাহায্যে মেশিনের বদগম ভাষা, তো মেশিন কি ছিল 0101, তো আমরা এখানে বসাই দিই 0101, তারপর আমরা কি বসাবো 00 এবং 11 করে মানটা বসাবো। এবং যেহেতু এনকোডারে আমরা ইনপুটে কি করেছিলাম কোনাকুনি ভাবে 1 বসিয়েছিলাম, এবার আমরা আউটপুটে কোনাকুনি ভাবে 1 বসাবো। আমরা আউটপুটে কোনাকুনি ভাবে 1 বসাই দিলাম, বাকি যে তথ্যগুলো আছে সবগুলোকে আমরা 0 দ্বারা ফুলফিল করে ফেলবো, ঠিক আছে? তো এতটাই সহজ হচ্ছে এনকোডার ডিকোডার। আমি মনে করি এনকোডার ডিকোডার একদম সহজ, তুমি যদি একবার যদি মনোযোগ সহকারে যদি বুঝে নাও জিনিসটা, তোমার জন্য 2 চলক 3 চলক কোনো সমস্যাই হবে না তোমার জন্য। আচ্ছা, এখন আমি কিন্তু পূর্বেই বলেছিলাম সর্বদা আমরা কার মান বের করব, আউটপুটের মান বের করব। এখানে আউটপুটে কি আছে D0, D1, D2, D3, তাহলে আউটপুটের মানটা আমরা বের করি। লিখে দিলাম প্রথমে D0, D1, D2, D3। এখন আমি যদি এদের মান বের করি, কাদের মান বের করব, আউটপুটে যে মানগুলো অ্যাক্টিভ আছে, এটা সর্বদা মাথায় রাখবা, আউটপুটে যে মানগুলো অ্যাক্টিভ আছে তাদের মান বের করতে হয়। তো আমি এখানে মান যখন বের করতে আসলাম দেখতে পাচ্ছি A0, B0, তাহলে আমি কাদের মান নিব, A যেহেতু 0 ছিল তাহলে আমি কি লিখবো A বার, এবং পাশাপাশি গেলে গুণ করতে হয় B0 আছে কি লিখবো B বার। আমরা কিন্তু আগে এক্সঅর গেটে কিন্তু আমি এটা বিস্তারিত আলোচনা করেছি যে মান 0 থাকলে কি করতে হয় এবং মান 1 থাকলে কি করতে হয়, তাই না? যাদের যদি এটা সমস্যা হচ্ছে তারা কিন্তু এক্সঅর গেট দেখে আসতে পারে আমাদের। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি A0 আছে তো লিখে দিলাম A বার, B0 ছিল তো আমি লিখে দিলাম B বার। ঠিক একই ভাবে এখানে কি আর কোনো মান অ্যাক্টিভ আছে, নেই, তাহলে আমাদের D0 এর কাজ হয়ে গেছে। আমি D1 এ আসলাম, D1 এ আমি A মানটা একটু দেখতে পাচ্ছিলাম, এটার মান কি আছে A0 আছে, তাহলে কি লিখবো A বার B, তাহলে আমি লিখে দিলাম A বার B। ঠিক একই ভাবে আমি যদি D2 এ আসলাম, D2 এ দেখতে পাচ্ছি A B বার, আমি লিখে দিলাম A B বার, এবং D3 তে কি দেখতে পাচ্ছি A B। তো আশা করা যায় এতটুকু তথ্য আমরা বুঝতে পারছি। আমি আবার বলছি আউটপুটে যে মানগুলো অ্যাক্টিভ ছিল তাদের মান আমরা বের করব। বের করার সময় আমি দেখতে পাচ্ছি যে মানগুলো 0 আছে তাদের উপর আমরা বার দিয়েছি, যে মানগুলো 1 আছে তাদেরকে আমরা সেভাবে লিখে দিয়েছি, এবং পাশাপাশি গেলে গুণ করতে হয়। দেখো আমরা এখানে মানটা বের করে নিয়েছি, ঠিক আছে? এখন এদের আমাকে চিত্র বানাতে হবে, অর্থাৎ মৌলিক চিত্র অঙ্কন করতে হবে। এবং চিত্র অঙ্কন করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে কি কি চলক আছে, অর্থাৎ ইকুয়ালি ডান সাইডে যে চলকগুলো দেওয়া আছে সেগুলো কি কি আছে। আমি এখানে দেখতে পাচ্ছি A এর একটা মান দেওয়া আছে এবং B এর একটা মান দেওয়া আছে। ছোট বার আছে, হ্যাঁ অবশ্যই ছোট বার আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এর উপর বার আছে, বি এর উপর আছে। তো আমরা এরকম করে নট প্রদান করে দিতে পারি। হ্যাঁ, এটা মনে রাখবে, আমরা কিন্তু আগেও মৌলিক গেট করেছি, নটের কাজ হচ্ছে পূরক প্রদান করা, তাই না? তোমরা আগের গুলো দেখে আসতে পারো। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে তাহলে এখান থেকে এ হয়ে গেল, আর এখানে এসে কি হয়ে যাবে এ বার, আর এখানে এসে কি হয়ে যাবে বি বার, তাই না? তো এখন দেখো এখানে কি বলছে, এ বার আর বি বারের মধ্যে কি সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে। তো আমি এখান থেকে টান দিলাম এ বার এবং বি বার, যেহেতু গুণের সম্পর্ক আমরা জানি গুণের জন্য অ্যান্ড গেট তৈরি করতে হয়, আমি লিখে দিলাম এ বার বি বার, এটা হয়ে গেল আমাদের D0 এর মান। ঠিক আছে, কি বলছে এ বার বি, তো আমি এখান থেকে টান দিলাম এ বার বি, দুটোর মধ্যে আবার গুণের সম্পর্ক হয়ে গেল। তারপর কি বলছে দেখো তো, এ বি বার বলছে না, এ টান দিলাম বি বার টান দিলাম, দুটোর মধ্যে আবার গুণের সম্পর্ক। এবং সর্বশেষে কি বলছে দেখো তো, D3 তে এ এবং বি, তাহলে এর মান এটা হয়ে গেল, এবং বি এর মান কোনটা আছে আমাদের, এটা হয়ে গেছে। এখন দুটোর মধ্যে আমাদের কি আবার গুণ করে দেবে, তাহলে আমি বলতে পারি এটা হয়ে যাচ্ছে আমাদের D1, D2 এবং D3 এর মানটা পেয়েছি। মানগুলো আমরা কোথা থেকে পেয়েছিলাম, সপ্তক সারণী থেকে পেয়েছিলাম। আশা করা যায় আমাদের এতটুকু কথাটা বুঝতে পেরেছো। তুমি এইভাবে করে 2 চলক করে দিয়েছি আমি, তোমরা কিন্তু নিজে নিজে 3 চলক করতে পারো। 3 চলক করে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে তুমি জানাতে পারো। যদি কোনো সমস্যা হয় তোমরা সেখানে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদের থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। আশা করা যায় এতটুকু বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে তোমাদের কোন ক্লাসের প্রয়োজন আছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।